নমস্কার। খবরদার কথা নয়, বছরের শেষ দিন, আর কয়েক ঘন্টা পরেই আমরা নতুন বছরে পা দেব। আপনারা হয়তো প্রস্তুত, আবার ভাবছেন যে নতুন বছরটা কেমন আসবে। 2022 সালের ডিসেম্বরের 31 তারিখ কী ভেবেছিলেন? সেদিন কেমন ভেবেছিলেন 2023 আসবে? মিলল কি? আবার মিলিয়েছেও হয়তো কারণ। আমরা সব মিলেই 2023 কার কেমন কাটলো আমরা আশাবাদী এবং আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো কেটেছে। কিছু কিছু প্রশ্ন তো থাকবেই, আমাদেরও আছে। হ্যাঁ, আমাদের মণিপুর নিয়ে আশঙ্কা রয়েছে, জম্মু কাশ্মীরের 370 ধারা তুলে নেওয়া, সেটা নিয়েও আমাদের আশঙ্কা রয়েছে। আমরা নানাভাবে দেখেছি যে প্রকৃত যে বিষয়, এই প্রকৃত বিষয়টা আসলে মানুষের ভেতরে কতটুকু স্থায়িত্ব পেল সেই নিয়েই আমাদের আশা। আমরা আশা করি সবাই ভালো ছিলেন, আগামী দিনেও ভালো থাকবেন। সেই নিয়েই আজকে আলোচনা করবেন মানুষের সঙ্গে থাকা সমাজপ্রেমী, বললেও কম বলা হবে, সমাজসেবী। সেটা বলবো, আসলে মানুষের খুব কাছের লোক মৃন্ময় চক্রবর্তী আমার বাঁ দিকে বসেছেন। নমস্কার। মৃন্ময়, সরাসরি চলে যাই। মহিলা কুস্তিগিররা জানুয়ারি মাস 2023-এর জানুয়ারি মাস দীর্ঘদিন লড়াই করেছেন। মহিলা কুস্তিগির দিয়েই সমস্যা শুরু হয়েছে, সেই সমস্যার সমাধান হলো কি না সর্বশেষ ডিসেম্বর মাস, জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস বেশ কৌতূহলী মাসও বলতে পারেন, আবার মানুষের কাছে নানা রকম প্রশ্ন তুলে দেওয়ার মাসও বলতে পারেন। বিশেষ করে সুপ্রিম কোর্ট 370 ধারা তুলে দেওয়া। ডিসেম্বর মাসের প্রথমেই 4 রাজ্যের নির্বাচন গেল, 5 রাজ্যই ধরলাম, 4 রাজ্যের নির্বাচন একসঙ্গে বেরিয়েছে রেজাল্ট। সেখানের একটা ফলাফল, সবসময় সেমিফাইনাল বলা হয়, যে দল হেরে যায় তখন আবার সেমিফাইনাল থাকে না। আগামী বছর সাধারণ নির্বাচন, এটাও মানুষকে প্রভাবিত করছে। আগামী বছরের প্রথমেই ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যার সমাধান হয়ে গেল, এবং আগামী দিনে ভারতবর্ষের আর কোনো সমস্যাই থাকবে বলে সাধারণ মানুষ থাকবে না বলে বা সাধারণ মানুষ মনে করছেন। রাম মন্দির প্রতিষ্ঠা হবে 22 তারিখ। এই সব মিলে এবারে 23-এর জানুয়ারি থেকে ডিসেম্বর, এক কথায় কি বলবেন, কেমন কাটলো আপনার কেমন কাটলো এবং সাধারণভাবে মানুষের কেমন কাটলো? মানে 2023টা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত, এটা রাজনৈতিকগতভাবে ঝঞ্ঝা, মানে আমরা যেরকম সাইক্লোন, পলিটিক্যালি একটা সাইক্লোন, ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা পরিবেশ ভারতবর্ষের মাটিতে আমরা দেখলাম। আচ্ছা, শুধু ভারতবর্ষ কেন বলবো, সারা পৃথিবী মনে হয় কারেক্ট, একদম ঠিক, এই ঝঞ্ঝার মধ্য দিয়ে এখনও চলছে আর কি। একদম। সেদিক থেকে মানে এই যে পরিবেশটা, অসময়ে বা ধরুন সময় অনুসারে একটা সরকারের বিরুদ্ধে চারিদিকে, মানে এমন কোনো স্তর নেই যে জায়গাতে সরকারের বিরুদ্ধে মানুষের খুব ফেটে পড়ে। আর সেটা শুরু আমরা দেখলাম যে কুস্তিগিরদের প্রশ্নে, যৌন নির্যাতনের প্রশ্নে, এটা আমরা দেখলাম, সেটা এখনও চলছে। এখন তারা যেহেতু সরকার সেই বডিটাকে সাসপেন্ড করেছে, কিন্তু তাদের পদক যে ফেরত দেওয়ার প্রক্রিয়াটা এটা এখনও চলছে। তার মানে এটাও একটা আই ওয়াশ, মানে বডিটাকে সাসপেন্ড করাটাও একটা আই ওয়াশ। নাহলে তো এই কুস্তিগিররা আপনার এই জায়গাতে যেত না, পদকের জায়গাতে, এটা এখনও কন্টিনিউ তারা করত না। বা ধরুন আমরা যদি এটাও দেখি যে এই সংসদ তৈরি করা হয়েছিল, এই বছরই নতুন সংসদে আমরা গেলাম। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম রাজ্যসভা এবং লোকসভা থেকে 146 জনকে বহিষ্কার করা হয়, সাসপেন্ড করে দেওয়া হয়। নতুন সংসদ কি শুরুতেই ইতিহাস তৈরি করে ফেললো? মানে এটা তো প্রথম দিন, যেহেতু আপনার উদ্বোধনের দিন,
এটাই দেখা গেল যে রাষ্ট্রপতিকে দিয়ে এটা করানো হয়নি, সেটাই একটা ব্যতিক্রম। এটা হয় না সাধারণ ক্ষেত্রে। অথচ সংসদের প্রধানই হচ্ছেন প্রধান রাষ্ট্রপতি। দুটো সংসদের উদ্বোধনটা ওনাকে দিয়েই করা হয়, মাননীয় রাষ্ট্রপতিকে দিয়ে, কিন্তু সেটা করা হলো না। তা সেদিক থেকে বলছি যে এই সংসদের মধ্যে আমি যদি একটা প্রতিবাদ আমরা জানুয়ারি মাসে কুস্তিগিরদের দেখে শুরু করি, হ্যাঁ। আর ডিসেম্বর মাসেই যদি আমরা দেখি যে শীতকালীন অধিবেশনে আপনার সংসদের উভয় কক্ষে শুধুমাত্র সংসদের মধ্যে দুটো যুবক ঢুকেছে তাদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষের জ্বলন্ত সমস্যাগুলি যাতে এই লোকসভার মধ্যে, রাজ্যসভার মধ্যে আলোচনা করা হয়, তার দাবি নিয়ে তারা ভেতরে ঢুকেছিল। কিন্তু এই ঢুকাটাও করা হয়েছিল বিজেপির একজন সাংসদের মানে বৈধ ছাড়পত্রের মাধ্যমে ঠিক করা হয়েছে একদম। এবং তাদের দ্বারা নিয়োজিত, স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা নিয়োজিত, ওনার নিজের দখলে রাখা যে স্বরাষ্ট্র দপ্তর আছে, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, তাদের মানে চরম ব্যর্থতা, চরম মানে নিরাপত্তার মধ্যেই এটা দেখা গেল যে একটা আপনার ছিদ্র আছে, নিরাপত্তার মধ্যে ছিদ্র আছে। এই ছিদ্রটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো, যারা দেখালো তাদের শাস্তি নেমে এলো, আর যারা এটা মানে ছিদ্রটা লালন পালন করে চলছে তাদের অ্যাজ ইট ইজ আছে। ওই সাংসদেরও কিছু হলো না। আর এত বড় অধ্যত্ব একটা নির্বাচিত জনপ্রতিনিধি, পরে তো রাষ্ট্রপতি মানে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী, এত তাদের অধ্যত্ব, এই শাসনে তারা আপনার সংসদের মধ্যে এসে এই নিরাপত্তার প্রশ্নে বা তাদের প্রশ্নেও যা কিছু আছে প্রশ্নে বিবৃতি দেওয়ার দায়টুকু তারা স্বীকার করতে রাজি, বাইরে বলছেন স্বীকার হলো না। তারা তো জনগণের দ্বারা নির্বাচিত না, জনগণের দ্বারা নির্বাচিত যে সংসদটাকে তারা মাথায় তুলে সাষ্টাঙ্গে প্রণাম করে তারা ভেতরে ঢোকেন, সেই জায়গাতে তারা এটাকে চরমভাবে অপমানিত করবে। এটা করে তারা মানে স্পিকারের মাধ্যমে এবং উপরাষ্ট্রপতির মাধ্যমে তারা তাদেরকে বহিষ্কার করলো। বহিষ্কার করে কি করলো? উপরাষ্ট্রপতির ক্ষেত্রে বহিষ্কার করার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে মিমিক্রি। মিমিক্রি তো আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী লোকসভার মধ্যেই করেন, সেটা নিয়ে কোনো চর্চা হয় না। কিন্তু সংসদের বাইরে যখন কেউ একজন মিমিক্রি করেন আর কেউ একটা ভিডিও করলেন, সেটা নিয়ে ওনার সবচেয়ে বড় অপমান বোধ হলো, অপমানিত হলেন উনি। কিন্তু যে জাতদের কথা বললেন সেই জাতদেরই তো যৌন নির্যাতনের শিকার হলো, জাত না মেয়েরাই তো হলো জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত। প্রশ্নে তো ওনার কোনো সে নেই। বিধান লোকসভার মধ্যে, রাজ্যসভার মধ্যে এইসব নিয়ে কোনো আলোচনা, যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেই, কিছু ব্যবস্থাও নেই। আলোচনা তো একটা করবে, আমি একটা স্টেটমেন্ট দেব লোকসভার মধ্যে বা রাজ্যসভার মধ্যে, সেটার কোনো দায়ভার তাদের নেই। সেদিক থেকে বলছি যে এই যে একটা অধ্যত্ব একটা সরকারের, এটা সর্বোচ্চ স্তরে যে মন্ত্রীরা আছেন তাদের ক্ষেত্রেই এটা দেখা যায়। লোকসভা মানে একটা সংসদীয় গণতন্ত্রকে এভাবে অস্বীকার করা, গণতন্ত্রটাকে অস্বীকার করা, সেটা গত 75 বছরের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটেনি। দ্বিতীয়ত একটা বিষয়ে যাই, এটা তো ডিসেম্বর দিয়ে শুরু করলেন, জানুয়ারিতে আরম্ভ, ডিসেম্বরে শুরু হলো, আমরা এইভাবেই যাব, আলোচনাটা মনোগ্র করতে হবে। তো এইবার পরের বিষয়টা যাই, আমাদের ভারতবর্ষ তথা ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সমাজ চেতনাবোধ সব কিছুকে লজ্জায় ফেলে দিয়েছে মণিপুর। প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করলেন মণিপুর, কিন্তু ব্যবস্থা কোথায়? মণিপুরকে নিয়ে কি বলবেন? আমরা এই চ্যানেলে বেশ কয়েকবার মণিপুর নিয়ে আমরা আলোচনা করেছি। আমার কিন্তু মহিলাদের সেই অর্থে মানে আমরা এটাও যদি বলি যে এই মণিপুরটা হচ্ছে মানে তাদের ক্ষেত্রে, মানে যারা শাসক পার্টি আছেন তাদের ক্ষেত্রে এটা একটা মানে পরীক্ষাগার মণিপুরটা, যে ধর্মের একটা বিভাজনের মাধ্যমে এটাকে কিভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভাজন রেখা টেনে আমরা শাসন ক্ষমতা দখল করতে পারি, সেটা একটা তাদের পরীক্ষাগার। গুজরাট যদি একটা পরীক্ষাগার হয়, মধ্যপ্রদেশ যদি একটা পরীক্ষাগার হয়, নর্থ ইস্টের মধ্যে মণিপুর একটা পরীক্ষাগার। সেদিক থেকে এটাকে তারা সবসময় জ্বলন্ত অবস্থাতেই তারা রাখবে, এটাকে তারা মীমাংসা করবে না। মীমাংসা যদি করে তোলে তো এই হাইকোর্টের মাধ্যমে এই রায়টা নেওয়ারই কোনো দরকার ছিল না। ঠিক, হাইকোর্টে যে রায়টা নিল সেটারই তো প্রয়োজন ছিল না, যদি তারা মীমাংসা করতে চায়। সেদিক থেকে বলছি এই ধরনের জ্বলন্ত সমস্যা
যেমন তারা এটা জিয়ে রাখবে, জিয়ে রাখার মধ্য দিয়ে এটা নেবে। তারা কাশ্মীরের প্রশ্নটা 19-এ তারা নিয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে। এটা এখন আর মানুষ সুপ্রিম কোর্টের কাছ থেকে গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে বা সংসদীয় যে কাঠামোগুলি আছে কাঠামোগুলির অধিকারের প্রশ্নে এখন আর মানুষ সুপ্রিম কোর্টের উপর আশা ভরসা করতে পারবে না। যে 370 নম্বর ধারা সম্পর্কে যে রায়টা সুপ্রিম কোর্ট দিল, আচ্ছা, এটা কন্ট্রাডিক্টরিও আছে। বিশেষ ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছেন 370 ধারা নিয়োগ করার ক্ষেত্রে যে প্রক্রিয়া অবলম্বন করেছিল ভারত সরকার সেটা অসাংবিধানিক। তাহলে উনি আবার 370 দ্বারা বৈধ বলে দিলেন তাদের যে সিদ্ধান্ত। কন্ট্রাডিক্টরি এবং অনেক কন্ট্রাডিক্টরি। মানে আপনি দেখুন যে 370-এর যদি কাশ্মীরে লাগু হয়, ভারতবর্ষে শুধুমাত্র কাশ্মীরের এটা লাগু নাই তো, না 371 অন্য জায়গায় আছে, সেম পজিশন তো অন্যান্য রাজ্যগুলিতেও আছে। 371 নাগাল্যান্ড টাগাল্যান্ড সব জায়গায় আছে। তাহলে সেগুলো বাতিল করলো কিনা? না, সেগুলি রেখে দিল কিনা? সেগুলি রেখে দিল। তাহলে কন্ট্রাডিক্টরি কোন জায়গাটা আছে? এখানেও আছে। এবং কাশ্মীরের প্রশ্নে আপনি কন্ট্রাডিকশন বললে তো হবে না। 370-এর ক্ষেত্রে যে ওনাদের যে রায়, ওই রায়ের ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ করেছেন যে প্রক্রিয়া অবলম্বন করেছেন সেটা অসাংবিধানিক। তাহলে রায়টা কি হলো? রায়টা কীভাবে সাংবিধানিক? তাহলে এই বিষয়টা গেল। আরেকটা হচ্ছে যে 2রা অক্টোবর নিউজ ক্লিক দিল্লির, হ্যাঁ, এই যে সংবাদপত্রের ওপর আক্রমণ, যে ব্যাপকভাবে এখনও ওনাকে আটক রাখা হয়েছে, কোনো কিছু এখন অবধি কোনো চার্জশিট দেওয়া নেই, কিচ্ছু নেই, কোনো বক্তব্যও নেই পুলিশের। তাকে যে নিয়ে গিয়ে জেরা করছে এমনও ঘটনা নেই। তার বিরুদ্ধে কতগুলি অভিযোগ এনে তার ডিস টেস্টগুলি সব নিয়ে গেলেন, তাকে আটক করে রাখলেন। এই যে সংবাদপত্রের ওপর আক্রমণটা কীভাবে এই বছরটা? এই বছর কেন, মানে তারা মানে 2024-এর মে মাসেই তারা 10 বছর পূর্ণ হবে এই সরকারটা। একটা 14 থেকে 19-এর পর আবার 19 থেকে 23, 24, সেদিক থেকে এই সরকার কখনোই সংবাদপত্রের স্বাধীনতার উপর বিশ্বাস করে না। সরকারটা সবসময় আমার পক্ষে যে সংবাদটা হবে আমি সেটারই পৃষ্ঠপোষকতা করবো। তার জন্য আপনি দেখুন যে কর্পোরেট জগতের মধ্যে এখন যারা প্রধান আছে, হ্যাঁ, সেই কর্পোরেটরা যখন মিডিয়া হাউসগুলিকে কিনছে, আগে এই কর্পোরেটার হাউসের বাইরে যখন মিডিয়াটা ইন্ডিপেন্ডেন্ট ছিল, তাদের যে পাঠকের বা দর্শকের যারা ভিউয়ার্স যেটা ছিল, আমরা যেটা বলি মানুষ যেটা দেখতো, সেটা দেখা গেছে যে 50%-এর নিচে তারা নেমে এসছে। তাদের ভিউয়ার সংখ্যাটা কমে যাচ্ছে, যেটা তারা কিনেছে, হ্যাঁ, নতুন আবার করে কিনছে, সেগুলো তারা হচ্ছে। কারণ সরকারের পক্ষে এটা থাকতে হবে, মানে হচ্ছে এটাকে বলা হয় ক্রনিক ক্যাপিটালিজমের পক্ষে যে মিডিয়া থাকবে, মিডিয়া যদি ক্রনিক ক্যাপিটালিজমের পক্ষে না থাকে, সরকার সেই মিডিয়ার বিরুদ্ধেই যাবে। ঠিক স্বাভাবিক কারণে নিউজ ক্লিক, সাধারণ যে সোশ্যাল মিডিয়া, শুধু ছোট ছোট যে মিডিয়াগুলি থাকে, সেগুলি এই ক্রনিক ক্যাপিটালিজমের বিরুদ্ধেই থাকে। চীনা পুঁজি, চীনা প্রপাগান্ডা ক্যাম্পেইন করছে বলে অভিযোগ করে তাদেরকে অ্যারেস্ট করে দেওয়া, নিয়ে নেওয়া, আর আপনার তাদের বিরুদ্ধে সিবিআই, ইডি এবং যা কিছু আছে সমস্ত মিডিয়ার বিরুদ্ধে এটা লাগিয়ে দেওয়া, এটা তাদের একটা শাসনেরই একটা অঙ্গ। এই শাসনটা আপনার করছে, কেউ বলেন ফেসিবাদ, কেউ বলেন একক নায়কতন্ত্র, কেউ বলেন কর্তৃত্ববাদ, বিভিন্নভাবে বিভিন্ন জনে। কিন্তু তাদেরই এই শাসনের একটা পার্ট হচ্ছে মিডিয়ার উপরে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ছাড়া বাক স্বাধীনতা নেই। এই সরকারের বিরুদ্ধে যে আবার কথা বলতে পারবে না, হ্যাঁ, আপনার গণতান্ত্রিক অধিকার নেই। আপনি কি করবেন কি করবেন না সেটা সরকার নির্ধারিত করে দেবে। সুতরাং সেই ক্ষেত্রে এই সরকারের এইগুলি হচ্ছে প্যারামিটার। এই প্যারামিটারগুলি আপনাকে মেনটেন করে চলতে হবে, তাহলে আপনি স্বীকৃতি পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। বিনয়বাবু, 2019 সালের লোকসভা নির্বাচনে একটি জনসভার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধীর সদস্যপদ গেল। সেই সদস্যপদ আবার সুপ্রিম কোর্ট স্থগিত, যে কারণে যে রায়টার পরিপ্রেক্ষিতে গিয়েছে সেই রায়টাকে সুপ্রিম কোর্ট স্থগিত করার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করলেন যে কিসের জন্য তাকে খারিজ করা হলো তাই উল্লেখ নেই রায়ে। এরপরে যদি কমিউনিকেশনে আসি, কমিউনিকেশনের ক্ষেত্রে মানে দুটো অধ্যায়, একটা হচ্ছে পরিবহন, মানে সড়ক পরিবহন, তার ভেতরে রেল পড়ে। রেলের ব্যাপক পরিমাণে দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে করমণ্ডল এক্সপ্রেসের প্রায় 250 লোকের কাছাকাছি মৃত্যু, ওই যে হাওড়া এক্সপ্রেসে যেটা কাঁধের উপর উঠে গেল। গুজরাটে একটা ব্রিজ ধসে পড়ল, আজ পর্যন্ত তার কোনো নথি পাওয়া গেল না কারা কারা এটার জন্য অভিযুক্ত। তাহলে আজ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রক
কি কি বিষয়গুলি আমাদের চোখে লাগার মতো আপনার পড়েছে? আপনার কাছে এমন কোনো কিছু আছে কি না যে স্বরাষ্ট্র মন্ত্রক বা ভারত সরকার একটা খুব ভালো কাজ, দুর্দান্ত কাজ, যে কাজটা আমাদের খুব দারুণভাবে চোখে লেগেছে, একমাত্র চাঁদে আমাদের যান নামা ছাড়া? না, এটা তো চাঁদে যান নামাটা তো আর স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যাপার না, বলছি এটা নামা ছাড়া ভারত সরকারের। আর এটা চাঁদে যান নামাটা এটা অনেক দিনের একটা প্রক্রিয়া, এটা হঠাৎ করে হয় না। আমি যেটা বলছি যে এই সরকারের কাছ থেকে মানে সার্বিকভাবে কি স্বরাষ্ট্র বলুন, কি সোশ্যাল ওয়েলফেয়ার বলুন, কি এডুকেশন বলুন, কি হেলথ বলুন, কোনো প্রশ্নেই, বা ধরুন নারী ক্ষমতায় মানে ওমেন রিজার্ভেশন যে বিল, সেটাও যা তারা নিয়েছেন, তো রিজার্ভেশনটা দিচ্ছেন কবে থেকে চালু হবে ঠিক নেই। কবে থেকে চালু হবে সেটা তেমন ঠিক নেই। আবার এটার মধ্যেও যে একটা ওবিসিদের জন্য মানে আদার কমিউনিটির জন্য যে রিজার্ভেশন, মহিলাদের মধ্যে মহিলাদের রিজার্ভেশন, সেই প্রশ্নে তারা আলোচনা করতে চান না। কাস্ট সেন্সাসের প্রশ্নে আলোচনা করতে চান না, বেকারত্বের প্রশ্নে তারা আলোচনা করতে চান না, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রশ্নে তারা আলোচনা করতে চান না, ঠিক না? এডুকেশনটাকে প্রাইভেট করে দিলেন তারা নিউ এডুকেশন পলিসির মাধ্যমে, সেটা তারা করতে চান না। গ্রিক ওয়ার্কারদের জন্য তারা কোনো রকম সোশ্যাল স্কিম তারা নিতে চান না। তারা মানে সাধারণত যে মার্জিনাল যে লোক আছে, মার্জিনাল যে আমরা প্রান্তিক অংশের যে মানুষ, তাদের হেলথ বেনিফিটের জন্য তারা কোনো স্কিম নিতে চান না। তারা মানে সাধারণভাবে আমরা বলি মানে রেগার যে মানে মজুরি, আপনি দেখুন আমরা যদি কম্পেয়ার করি সেন্ট্রাল গভর্নমেন্টের মজুরি আর কেরালা গভর্নমেন্টের মজুরি, দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেগার শ্রমিকদের যে মজুরিটা তার ডাবলেরও বেশি কেরালায় দিচ্ছে। এটা তো একটা গভর্নমেন্টের শেখা দরকার যে এই আমি যদি একটা শ্রমিকের মজুরি ন্যূনতম সহায়ক মূল্যের ক্ষেত্রেও তাই কেরালা বেশি দিচ্ছে। আমার তো এটা দেখা দরকার যে একটা ধানের ক্ষেত্রেও তো একটা রাজ্য সরকার যদি এই পজিশন নিতে পারে, আর বিশাল এত ট্যাক্স আমার কাছে আছে, আমার জিডিপি গ্রোথ হচ্ছে 5 ট্রিলিয়ন আমার চলে যাচ্ছে, আমি নিয়ে যাব, তাহলে আমার এই যে মানে শ্রমজীবী মানুষ আছে তাদের ডেভেলপমেন্টের জন্য আমার মজুরিটা কেন বৃদ্ধি করবো না? আমি যদি মহিলা সশক্তিকরণের প্রশ্নই বলি, ভারতবর্ষে মহিলা গভর্নমেন্ট যে সেক্টরগুলি আছে, গভর্নমেন্ট মানে চাকরি করে চাকরিটা বাদ দিয়ে যেটা বলি অঙ্গনওয়াড়ি আছে, মিড ডে মিল আছে, আশা আছে, প্রচুর আপনার মানে মহিলা ওয়ার্কার। মহিলা সশক্তিকরণের ভেতরে কি উত্তরপ্রদেশের ওই বিচারকের কথা বলবেন না? ওই মহিলা যে শ্লীলতাহানি বা ইত্যাদির অভিযোগ আনলেন, একজন বিচারক বিচার পাচ্ছেন না, বিচারকের চাইতো এখন আগে প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, এখন রাজ্যসভার সাংসদ আছে, ওনার বিরুদ্ধেও তো অভিযোগ ছিল, ওনার বিরুদ্ধেও তো উনি নিজেই বিচার করেছিলেন, তো সেদিক থেকে বলছি যে এই যে শ্রমজীবী মানুষ তাদের উপরে যৌন নির্যাতনের প্রশ্নটা যেমন একটা আছে, আবার যারা শ্রমজীবী মানুষ তাদের মানে ন্যায্য যে মজুরি সেই প্রশ্নটাও তো আছে, এই সরকার এগুলি অ্যাড্রেস করে না। সুতরাং আমার দৃষ্টিতে এই সরকার গত 2023টা শ্রমজীবী মানুষ হোক, সাধারণ মানুষ হোক, কোনো স্তরের মানুষের জন্য দেশের নিরাপত্তার প্রশ্নেই হোক, এবং বিদেশ নীতির ক্ষেত্রে আপনি দেখুন G20 করে গেল সেপ্টেম্বর মাসে, যাওয়ার পরেই আপনি দেখুন কানাডার সাথে লেগে গেল, কানাডার সাথে কন্ট্রাডিকশন লেগে গেল না। যা এই যে G20 করলেন, আপনি কি করলেন? দিল্লির থেকে আপনি সমস্ত গরিব মানুষদের উচ্ছেদ করলেন, আপনি তাদেরকে সোনার উপর থালে খেতে দিলেন, আর এদিক দিয়ে মানুষ কিন্তু আমাদের যে হাঙ্গার ইন্ডেক্স এটা বেড়েই যাচ্ছে, বিদেশি অধিশীদের দিলেন আপনি, এটা বৃষ্টির জলে ওই প্যান্ডেল বন্যার মতো ভেসে যাচ্ছে, কিন্তু সোনার উপর থালে আপনি দিচ্ছেন, গরিব মানুষকে উচ্ছেদ করে দিচ্ছেন। আর সারা ভারতবর্ষের মানুষের যে মানে খাদ্যের যে ইন্ডেক্স সেটা আপনার সবচেয়ে বেশি। ত্রিপুরার ক্ষেত্রে, শুধুমাত্র ত্রিপুরার ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি আপনাকে চিন্তিত করেছে? একটা তো ধরেন কুমারঘাটের ইনসিডেন্ট ছিল, ওই যে রথযাত্রার ব্যাপারটা সবচেয়ে বেশি মানে পলিটিক্যালি রাজনৈতিকগতভাবে আমার কাছে সবচেয়ে বেশি মানে ক্রাইসিস পয়েন্ট মনে হয়েছে যে একটা অর্গানাইজেশন খোলাখুলিভাবে রুলিং পার্টির পক্ষে দাঁড়ালো না, খোলাখুলি দাঁড়ালো না, ইনডাইরেক্টলি তারা দাঁড়িয়ে আপনার রুলিং পার্টিকে সাহায্য করে দিল। এটা আমার কাছে ত্রিপুরার পলিটিক্যালি একটা 2023-এর সবচেয়ে বড় জটিল এবং এক সংকটপূর্ণ মুহূর্ত মনে হয়েছে। এটা তো রাজনৈতিক দিক থেকে, কারণ এটা যদি না করতেন, তারা যদি ওপেনলিও স্বীকার করতেন যে আমরা রুলিং পার্টির পক্ষে আছি, তাহলে অপোজিশন
তাদের আটঘাটটা আটটু শক্ত করে বাঁধতে পারতেন। এই যে আমাদের উপজাতি এলাকাতে না খেয়ে আত্মহত্যা করলো এই যে মুন্ডা, প্রমীলা মুন্ডা, আপনার খেয়াল আছে কিন্তু এই যে 4 অক্টোবর খোয়াই থানা, আত্মহত্যা আছে, আত্মহত্যা করেছে, তারপরে সন্তান বিক্রি দীপশ্রী করেছে, হত্যাকাণ্ড, সন্তান বিক্রি হ্যাঁ, করেছে, বিক্রি ঘটনা আছে। তারপরে এই যে সোনামুড়ায় যে মারা গেলেন ভদ্রলোক, হ্যাঁ, সব মানে আপনার এডিসির মধ্যে এখন আর কোনো একটা আছে যে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন তারা করতে পারেনি, হাইকোর্টের রায় দেওয়া সত্ত্বেও তারা এটা করেনি। আর এডিসির কাছে যে আর্থিক যে মানে সহায়তা দেওয়ার ব্যাপার, সেটার ক্ষেত্রেও তাদের একটা জড়তা আছে, তারা দিতে পারেনি। আর এডিসি প্রশাসনটাই এখন এই গত মানে 2021-এ তাদের যে করা হয়েছিল, তারপরে এডিসি প্রশাসনটা মানে টোটালি আমার কাছে সার্বিক এটা কি ওরা কি বুঝতে পারছে নাকি সরকার পক্ষে থাকবে না সরকারের বিপক্ষে যাবে? ওরা কি ডায়লেমার মধ্যে রয়ে গেল? তারা ডায়লেমার মধ্যে নেই, তারা একটা নিশ্চিত জায়গাতেই আছে। এটা কি ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে এই প্রথম হচ্ছে যে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ প্রায় একই নীতির মালিক? না, তারা যে মানে তারা এমন একটা অপোজিশন ত্রিপুরা রাজ্যে, যে অপোজিশনটা ন্যাশনাল পলিটিক্সে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই, ন্যাশনাল পলিটিক্সে বা ভারতবর্ষের জিডিপি যেটা আছে সেটার মধ্যে এই পলিটিক্যাল পার্টি যে এডিসির মধ্যে আছে তাদের কোনো কন্ট্রিবিউশন আছে। সুতরাং ন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে, ন্যাশনাল জাতীয় অর্থনীতির ক্ষেত্রেও তাদের কোনো ধরনের দায় দায়িত্ব নেই। তারা যেটা দেখেন তারা হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে, আমার স্থানীয় পাওয়ারের ক্ষেত্রে আমার এটা দরকার, তাদের সাথে আমার অ্যাডজাস্ট করা দরকার, আমি সেটাই করব। সেদিক থেকে বলছি যে বা ধরুন আমরা যদি বলি আন্তর্জাতিক ক্ষেত্রে তো দুটো সবচেয়ে বড় ঘটনা, একটা হচ্ছে ইউক্রেন এবং গাজা, ঠিক না? গাজাটা এখনো বলুন কন্টিনিউ করছে, ইউক্রেনও কন্টিনিউ। এখানেও তো ভারত সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে। ভারত সরকার সিদ্ধান্তহীনতা বলতে ভারত সরকার এতদিনকার যে ভারত সরকারের যে অবস্থানটা ছিল বৈদেশিক নীতির ক্ষেত্রে, সেই অবস্থানটার পরিবর্তন তারা করেছে। সেদিক থেকে আমার কাছে মনে হয় এটা একটা সিদ্ধান্তহীনতা, কিন্তু তাদের পলিসি অনুসারে তো তারা ঠিকঠাকই আছে, এক জায়গাতেই আছে। এবার যেটা 2024-এ সাধারণভাবে সমস্ত মানুষের কাছে, সারা পৃথিবীরই, এটাই আপনি কি চাইছেন সম্পূর্ণ মানুষের কাছে, যুদ্ধ নয় শান্তি চাই, এই যে স্লোগানটা, বা এটা ধরেই আমরা সেপ্টেম্বরের 1 তারিখে একটা মিছিল করা হয় সাধারণভাবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। তা আমার মনে হয় যুদ্ধ নয় শান্তি চাই এই যে স্লোগানটা, এটা বাস্তবায়িত করতে গেলে আপনাকে আরো বেশি সহনশীলভাবে সমস্ত এলাকার আঞ্চলিক যে স্বায়ত্ত শাসন থাকে, প্রত্যেকটা রাষ্ট্রের যে তার অধিকারের প্রশ্নগুলি থাকে, ঠিক না? অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক, সমস্ত প্রশ্নে যারা বিশ্ব যে সংস্থা আছে বা বিশ্বের যারা নিয়ন্ত্রিত শক্তিগুলি আছে, তাদেরকে আরো বেশি সহনশীলভাবে এই সমস্ত প্রশ্নগুলিকে অ্যাড্রেস করা দরকার, ঠিক আনতে হবে। আমরা খুব অল্প পরিসরে গত 23 কেমন কাটলো এবং আগামী 24-এ কি দাবি বা আশা, সেই নিয়ে আপনাদের কাছে বক্তব্য রাখলাম। সংশয় আমাদেরও রয়েছে, আসলে 2023-এ কী পেলাম এবং কি পেলাম না। দাঁড়িপাল্লার হিসেব করতে গেলে পেলাম নার অংশই হয়তো বেশি, কিন্তু আশা ছাড়বো কেন? 2024-এ নতুন উদ্যমে, নতুন আশা নিয়ে আমরা বলুন কিছু। 2024-এ আমরা ভারতবর্ষ থেকে বর্তমান যে শাসক পার্টি আছে তাকে যদি আমরা হটাতে পারি, সাধারণ মানুষ যদি তাদের জোটবদ্ধ হয়ে তাকে হটাতে পারে, তাহলে এই ভারতবর্ষের যে কালো দিনগুলো আমরা দেখলাম, ঝঞ্ঝাবিক্ষুব্ধ যে সময়টা আমরা পেরোলাম, সেটাকে আমরা প্রতিহত করতে পারব। আর সারা পৃথিবীতেও আমরা এই প্রতিহত যে করতে পারলাম ভারতবর্ষে, তার বার্তাটা সারা পৃথিবীর মানুষের শান্তি সুস্থিতির জন্য আমরা একটা বার্তা হিসেবে দিতে পারব। মানুষ চাইলেই হবে, নাহলে হবে না। স্বাভাবিকভাবেই নির্মলবাবুর বক্তব্যকে সামনে রেখেই বলি, 2024 সাধারণ মানুষের জন্য ভালোভাবে আসুক। যে অধ্যায়গুলি আমাদের সহায়তা করল না, সেগুলিকে পেছনে ফেলে ভারতবর্ষ এগিয়ে চলুক, এই আশা রেখেই 24-কে শুভেচ্ছা জানিয়ে, আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।